হলস্টিন ফ্রিজিয়ান এটির জন্মস্থান আসলে শীতপ্রধান দেশে। হলস্টিন ফ্রিজিয়ান এখন ইউরোপের যে কোনো দেশে আপনি যান, তারা প্রত্যেকেই দাবি করে যে আমরা হলস্টিন ফ্রিজিয়ানের জন্ম। কিন্তু সেই দেশগুলো শীতপ্রধান দেশ। সেই দেশে এই শীতপ্রধান দেশে এই গরুগুলোকে মাঠে চড়ায় রাখে তারা সারাদিন, এবং গরুগুলো নিজস্ব উদ্যোগে দুধ দেওয়ার জন্য তার শেডে চলে আসে, আবার মাঠে চলে যায়। আমাদের দেশে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো 100% ফ্রিজিয়ান। এটি আমরা সংরক্ষণ করি এই কারণে যে আমাদের দেশি যে সমস্ত গরুগুলো আছে, দেশি যে সমস্ত গাভীগুলো আছে, যেটি 4-5 লিটার 3 লিটার দুধ দেয়, এই গরুগুলোকে আপগ্রেড করার প্রয়োজন। এই গরুগুলোর সাথে আমরা 100% ফ্রিজিয়ান দিয়ে আমাদের যে কৃত্রিম প্রজনন নীতিমালা আছে, সেটিতে বলা আছে যে শঙ্কর জাতের গাভী তৈরি করতে হবে। এবং শঙ্কর জাতের এই গাভীটি, যেখানে আমার দেশি একটি গরুতে 3 লিটার দুধ দিত, যখনই আমি 30 লিটারের একটি ফ্রিজিয়ানের পাল দিই, এটা জেনেটিক হিসাব অনুযায়ী 30 এবং 3 33, সেখানে 16.5 লিটার দুধ আসার কথা। এবং এই করেই এটা কেন করা হলো? এই কারণে করা হয়েছে যে আমাদের দেশের আবহাওয়া এবং সেই শীতপ্রধান দেশের আবহাওয়া এক নয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে গরুগুলো আছে, এই গরুগুলোর উপরে এখন প্রচণ্ড গরম বাইরে, এবং গরমের মধ্যে পানির ফোয়ারা দেওয়া আছে। যদিও এটা খুব অত্যাধুনিক সিস্টেম নয়, কিন্তু তার গায়ে একটু তার টেম্পারেচারটা কমানোর জন্য পানির ফোয়ারা দেওয়া আছে, এবং গরুগুলো পানির ফোয়ারার নিচে শুয়ে আছে। এই গরুগুলো সারাদিন এখানে থাকার পরে বিকালে মিল্কিংয়ের পরে পাশে যে মাঠটা আছে, এখানে সারা রাত থাকে। সারা রাত কিন্তু তারা এখানে স্বাচ্ছন্দ্য ফিল করে। রাতে কিন্তু আমাদের টেম্পারেচার কম, তারপরেও তারা বাইরে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে। দিনে আমরা রাখতে পারি না, আমাদের হট ওয়েদার, যার কারণে আমরা মাঠে দিতে পারি না। এখন যেটি বলছেন যে আমাদের খামারিরা তারা 100% ফ্রিজিয়ানের জন্য পাগল, এটি হওয়াটাই তাদের কাছে স্বাভাবিক। এই কারণে তারা মনে করে যে 100% ফ্রিজিয়ানের যেহেতু উৎপাদন বেশি, এটি দিলে বেশি দুধ দেবে। কিন্তু এটিকে কোনো ক্রমেই আমাদের নীতিমালাও কভার করে না যে 50% বলা আছে যে লোকাল একেবারে ইন্ডিজিনাস খামারে যারা, তাদের জন্য 50% শঙ্কর জাতের গরু তৈরি করতে পারে। যারা একটু ম্যানেজমেন্ট ভালো, পানির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এবং তার শেড ম্যানেজমেন্ট ভালো, তাদের জন্য 75 পর্যন্ত যাওয়া যায়। তো তাইলে যদি 50% করতে যায়, আমি লোকাল গরুকে ফ্রিজিয়ানকে একবার দিলেই 50% তৈরি হয়ে যায়। এটাকে আর প্রসিড করা যাবে না। পরবর্তীতে এই 50%কে পুনরায় আবার 50% একটি সারের সিমেন্ট দিয়ে তার বাচ্চাকে এটা লেভেল ঠিক রাখতে হবে। আর যারা একটু ভালো ম্যানেজমেন্ট আছে এবং পানি, ফ্যান ইত্যাদির ব্যবস্থা আছে, ঘাস সরবরাহ আছে, কাঁচা ঘাস, তাদের জন্য আরেকটা ফ্রিজিয়ান দিয়ে আমরা 75% পর্যন্ত সর্বোচ্চ যেতে পারি। এবং আমাদের দেশে 75%-এর উপরে গেলে জেনেটিক্সের ভাষায় দুধ বাড়ার কথা, বরং অন্য সমস্যাগুলো, তার রিপ্রোডাক্টিভ ফেইলিউর, তার বডি কনফরমেশন, সমস্ত কিছু মিলে দেখা গেল যে আরও ক্ষতিকর হয়। এই কারণে আমরা, আপনারাও যারা এই বিষয়ে কাজ করেন, আপনাদেরও দায়িত্ব আছে যে মানুষকে আসলে যত বেশি আমরা অবহিত করতে পারবো। এবং ইদানিংকালে অনেক খামারিরা এটা বুঝে গেছেন যে আসলে 75%-এর উপরে যাওয়া যাবে না এটি, এবং এই জায়গাতেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। যে কাজটি করা দরকার জোরে সোরে, সেটি হলো যে 75% ব্লাড লাইন আমি ঠিক রাখবো, 50% ব্লাড লাইন আমি ঠিক রাখবো, কিন্তু তার উৎপাদন ক্ষমতা বেশি হতে হবে। যদি ওই যে সারের বীজ আমি দেবো, সেই সার যদি অধিক উৎপাদনশীল হয় মায়ের চেয়ে, দেন আপগ্রেড হবে। এটিই কাজ। এবং এটি দিয়েই দেশের উৎপাদনের চাহিদা মেটাতে হবে, এবং গরুর সংখ্যা না বাড়াইয়া দুধের উৎপাদন বাড়ানো। সারা বিশ্বে এখন 50, 60, 70 লিটার দুধ দেয়। আমরা এখন 15-20 লিটারে ক্রস ব্রিডে আসি, আমাদের কিছু কিছু গরু 30-35 লিটার দুধও দেয়। আমরা যদি 35-40 লিটারে উন্নীত হতে পারি এই ক্রস ব্রিড থেকে, তাহলে আমাদের দুধের চাহিদা মেটানো সম্ভব হবে। এবং এই গরুগুলো যেহেতু 100%, আপনারা বডি দেখেও বুঝতে পারছেন যে এই দেশের আবহাওয়া আসলে এদেরকে অতটা কভার করে না। আমরা তারপরও বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে, আসলে ঘরটিও ওইরকম উপযুক্ত নয় এই গরুর জন্য। আমরা খুব শীঘ্রই এবছরে আরও সুন্দর করে এটাকে ওদের জন্য কমফোর্টেবল করে কী করে ঘর তৈরি করা যায়, এটা আমরা করব। গরুর আরাম বা কাউ কমফোর্ট,
ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ডেইরি ফার্মিং। আমরা জানি না গরুর কখন শরীরে কোন জায়গায় ইচিং হচ্ছে, কোন জায়গায় চুলকানি, কোন জায়গায় সে ঘষলে একটু আরাম পাবে। এই জন্য পেছনে যে ব্রাশটি দেখছেন এর নাম গ্রুমিং ব্রাশ বা সুইং ব্রাশ। এই সুইং ব্রাশ এটা অটোমেটিক সেন্সর বেস, এটা ঝুলানো থাকে। কোনো গরু যদি মনে করে তার এখানে সুইং করা দরকার, সে এসে এখানে একটু জাস্ট ধাক্কা দিলে এটা ঘোরা শুরু হয়ে যাবে। ঘোরা শুরু হলে গরু তার প্রয়োজনীয় জায়গাগুলোতে ইচিং করে নিতে পারবে এবং এর মাধ্যমে 4টি বেনিফিট পায় গরু, অর্থাৎ 4 ধরনের আরাম পায়। প্রথমত, গরুর গায়ে সবসময় মরা কিছু লোম থাকে, এই লোমগুলো গরু চুলকায়, এই লোমগুলো পড়ে যায় এটাই গ্রুমিং করার কারণে, নাম্বার 1 বেনিফিট। নাম্বার 2 বেনিফিট হচ্ছে গরুর গায়ে যদি কোনো ধরনের উকুন বা আটালি থাকে, এই গ্রুমিং করার কারণে এই উকুন আটালি কিন্তু পড়ে যায়, উকুন আটালি থাকে না। 3 নম্বর হচ্ছে এই গ্রুমিং করার কারণে গরুর ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। ব্লাড সার্কুলেশন বাড়লে গরু আরাম পায়, প্লাস ওর দুধ উৎপাদন বাড়ে। খামারের মূল বেনিফিট যেটা, অর্থাৎ গরুকে যত কমফোর্ট দিতে পারবেন তত সে মিল্ক প্রোডাকশন বাড়াবে, তার গ্রোথ রেট বাড়বে। সেই জন্য খামারি ভাইদের যাদের সচ্ছলতা আছে, যাদের খামার আর এর পরিসর একটু বড় এবং গরু এরকম ছেড়ে দেওয়ার ব্যবস্থা আছে, তাদের খামারে অন্তত এরকম একটা গ্রুমিং ব্রাশ রাখলে গরু কিন্তু তার প্রয়োজন অনুসারে যখন যেখানে প্রয়োজন সে গ্রুমিং করে নিতে পারে। গরু একটি সামাজিক জীব, সোশ্যাল, অত্যন্ত সোশ্যাল। তাদের যদি এই গ্রুমিং শুরু হয় তখন দেখবেন যে একটি গ্রুমিং করার পরে পেছনে আরেকটি গরু এসে লাইন ধরে দিতে থাকে, কখনো বিরক্ত করে না আরেকটাকে। তারা, আমরা বাসে ওঠার সময় হয়তো পারাপাড়ি হিরাহিরি করে একজনের আগে একজনকে উঠতে চাই, কিন্তু গরু তা করে না। গরুকে যখন গ্রুমিং করানো হয় একটি দাঁড়ায় থাকে, পেছনে এসে আরেকটি দাঁড়ায় থাকে, 1 বাই 1 সে গ্রুমিং করে চলে যায়। এই কাজে আমি খামারি ভাইদের বলবো, গরুকে যতভাবে আরাম দেওয়া যায়, যতভাবে কমফোর্ট এনশিওর করা যায়, আপনার গরু কমফোর্ট এনশিওর করবেন। আমরা কিছুক্ষণ আগে টিএইচআই মাপলাম, শেড ডিজাইন দেখলাম, এই বিভিন্নভাবে গরুকে আরাম দেওয়া যায়। এই গ্রুমিং করানো বা সুইং ব্রাশ দিয়ে, অটোমেটিক সুইং ব্রাশ দিয়ে গরুকে আরাম দেওয়া, এটা একটি বর্তমানে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থা। কাজেই আপনার নিজের থেকে কোনো কিছু করতে হবে না, অটোমেটিকলি গরু নিজের প্রয়োজন মতো গ্রুমিং করে নিতে পারবে। 100% হলস্টাইন ফ্রিজিয়ান মানে এটা হলো শীত প্রধান দেশের গরু। যখন বাংলাদেশের মতো দেশে এই গরু পালন করেন, প্রথম অন্তরায় হচ্ছে টেম্পারেচার। আপনারা টিএইচআই ভ্যালু মেপে ওর হিট স্ট্রেসটা আগে নির্ণয় করে তাকে প্রয়োজনীয় হিট স্ট্রেস থেকে মুক্ত করবেন। তার জন্য শেড ডিজাইন করতে হবে হাই উঁচু করে, ভেন্টিলেশন যেন ঠিকমতো থাকে, শেডে কোনো ধরনের ওয়াল দেওয়া যাবে না, বাতাস প্রবাহিত হতে পারবে ঠিকমতো, এবং গরুকে তার ঠান্ডা দেওয়ার জন্য প্রয়োজনীয় পানি, তার 24 আওয়ার্স ফ্রি অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার এবং ফিডের থাকতে হবে। আর যেটা করতে হবে, গরুর গায়ে যেন ফিউম আকারে পানি যেতে পারে, গরুগুলোকে ছেড়ে দিয়ে পালতে হবে। গরুগুলোর জন্য তার প্রয়োজনীয় গ্রুমিং করতে পারে, যেন গ্রুমিং ব্রাশ দিতে হবে। এবং আরও আমাদের এই সাভার ডেইরি ফার্মে নাই, আধুনিক খামারে ময়েস্ট ফ্যান আছে, অর্থাৎ গরুর যখন গরম লাগবে সেন্সর বেস টিএইচআই ভ্যালুর সাথে অটোমেটিকলি সুইং মানে ময়েস্ট ফ্যান চালু হয়ে ধোঁয়ার আকারে পানি গরুর গায়ের উপরে যাবে, তাহলে গরু আরাম পাবে। এছাড়া খাদ্যের মাধ্যমে কিন্তু গরুকে আরাম দেওয়া যায়। আপনার ফিডিং প্র্যাকটিসটা কীরকম হবে, আমরা সাধারণত খাদ্য পাত্রটা উঁচু করে বানাই, এতে কিন্তু গরুর খাতে কষ্ট হয়। খাদ্য পাত্রটা সবসময় নিচু, গ্রাউন্ড লেভেল, এখানে দেখেন গরুগুলো গ্রাউন্ড লেভেল থেকে খাচ্ছে, এটা কিন্তু তার সবচেয়ে আরামদায়ক জায়গা। হাই কমফোর্ট জোন হচ্ছে গরু যখন মাটিতে নিচে থেকে খাবার খায়। আমাদের খামারি ভাইরা